নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। আপনি কি করছেন রাজমাতা? রাজমাতা গার্গীকে নিজের সামনে হাত জোড় করতে দেখে চন্দ্রাবতী অপ্রস্তুত হয়ে বলল, আপনি আসুন আমার সঙ্গে। কিছুক্ষণ পরে ও যখন গার্গীকে নিয়ে নিজের আস্তানায় পৌঁছল, তখন ওখানে উপস্থিত অগ্নিসিং আর সূর্যপ্রতাপ অবাক হয়ে গেল। অগ্নি তো গার্গীকে দেখে এতটাই বিরক্ত বোধ করল যে দ্রুত সেখান থেকে চলে গেল। সূর্যপ্রতাপ আর গার্গী তো একে অপরের দিকে তাকাতেই পারছিল না। চন্দ্রাবতী পরিস্থিতি বুঝে গার্গীকে নিজের ঘরে নিয়ে গেল, যাতে ও মন খুলে সব কথা বলতে পারে। কিছুক্ষণ পর সংকোচ কাটিয়ে গার্গী পুরো ঘটনা চন্দ্রাবতীকে শোনালো। তারপর বলল, আমারই ভুল ছিল চন্দ্রাবতী। আমি যমুনাকে ইচ্ছা মতো চলার স্বাধীনতা দিয়েছিলাম। আমি ওকে তোমার বিরুদ্ধে অস্ত্র বানিয়ে ব্যবহার করেছিলাম। উল্টে সেই অস্ত্র আমারই প্রাণ হরণ করতে এসেছিল। চন্দ্রাবতী গার্গীর কথাগুলো চুপচাপ শুনে দাপটের সঙ্গে জিজ্ঞাসা করল, কিন্তু এতে আমি কি করতে পারি? আপনি আমার কাছে কেন এসেছেন? আপনার সেই মুহূর্তেই যমুনার সত্যিটা বীরেন্দ্র প্রতাপকে বলে দেওয়া উচিত ছিল রাজমাতা। তাতে কোনো লাভ হতো না চন্দ্রাবতী। গার্গী নিরাশ হয়ে বলল, বড় কুমার পুরোপুরি ওর বশীভূত হয়ে গেছে। যমুনার বিরুদ্ধে আমি কিছু বললেই বড় কুমার সব মিথ্যেই ভাববে। ওকে না জানি কোন ওষুধ খাইয়ে বিভ্রান্ত করেছে ও। একথা শুনে চন্দ্রাবতী বিদ্রূপের স্বরে বলল, যেভাবে আপনি আপনার সেবিকা অম্বিকার মস্তিষ্ক বিভ্রান্ত করে রেখেছেন, আর হয়তো মহারাজ সুরেন্দ্র প্রতাপ সিংকেও এরকমই কোনো ওষুধ দেওয়া হয়েছিল। একথা শুনে গার্গীর মাথা নিচু হয়ে গেল। চন্দ্রাবতী কঠিন স্বরে বলল, ক্ষমা করবেন রাজমাতা, কিন্তু এই ধরনের ষড়যন্ত্রের তো আপনি পাকা খেলোয়াড়। এসব যা কিছু হচ্ছে সব কাহিনী তো সবার আগেই আপনি লিখেছেন। অবশ্য এবারে কাহিনী চরিত্রগুলো অন্য কেউ পাঠ করছে। 25 বছর আগে যেখানে আপনি ছিলেন, এখন সেখানে যমুনা আছে, আর যেখানে উর্মিলা ছিল সেখানে এখন আপনি। যেখানে আপনি উর্মিলাকে নিজের পথ পরিষ্কার করার জন্য সরিয়ে দিয়েছিলেন, একইভাবে যমুনাও আপনাকে। না চন্দ্রাবতী, গার্গী অস্থির হয়ে বলল, আমি তোমাকে বলেছি আমি উর্মিলাকে হত্যা করিনি। চন্দ্রাবতী ওর কথার মাঝখানে বলল, তাহলে সুমন্তের হত্যা কেন হলো? যদি আপনি কিছুই না করে থাকেন, তাহলে আপনি আটকাননি কেন? দয়া করে আপনি যেন এই কথা বলবেন না যে আপনি কিছু জানতেন না। কিছু মনে করবেন না রাজমাতা। আপনার আর আপনার ধূর্ত দাসী সবিতার নজর তো পুরো রানীমহলে আর রাজমহলেই থাকে, তাই না? সুমন্তের প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও আপনি অগ্রাহ্য করেছেন সেসব, কারণ আপনার চুপ করে থাকাতেই তখন আপনার লাভ ছিল। যদি যমুনা সুরমাকে মেরে ফেলতো, তাহলেও আপনি চুপচাপ খেলা দেখতেন। অসুবিধা তো তখন হলো যখন আপনি জানতে পারলেন যে যমুনা বিক্রমগড়ের পুরো সিংহাসন হাতিয়ে নিতে চায়, আর সেজন্য ও আপনারও প্রাণ নিতে পারে। নিজের ওপর যখন বিপদ এলো, তখন আপনার চোখ খুলল, আর তখন আপনাকে এখানে আসতে হলো।
এ কথা বলে চন্দ্রাবতীর মনে একটা ঘৃণার জন্ম নিল। রাজমাতার কাছে এখন নিজের সপক্ষে বলার মতো কিছুই ছিল না। ও কোনো অপরাধীর মতোই চুপচাপ মাথা নিচু করে সব কথা শুনছিল। দেখুন রাজমাতা, চন্দ্রাবতী কঠিন স্বরেই বলল, আমি নিজেকে বীরেন্দ্র প্রতাপ আর ওর শাসন ব্যবস্থা থেকে দূরে সরিয়ে নিয়েছি। আমি আপনার কোনো সাহায্য এখন আর করতে পারবো না। আপনি ফিরে যান। যদি যমুনার মোকাবিলা করার সাহস না থাকে তাহলে কৃষ্ণগড়ের রাজমহলে চলে যান আপনি। গার্গী কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে চন্দ্রাবতী, যদি তুমি আমাকে সাহায্য না করতে চাও তাহলে ঠিক আছে, কিন্তু একবার নিজের বুকে হাত রেখে তুমি নিজেকে জিজ্ঞাসা করো তো, তুমি কি যমুনার হাতে বিক্রমগড় ধ্বংস হতে দেখতে পারবে? তুমি কি সহ্য করতে পারবে তা? আর তোমার মনে কি বড় কুমারের জন্য কোনোই টান নেই? তুমি কি নিজের স্বামীকে ওই সাপিনীর বিষে ছটফট করে মরতে দেখতে পারবে? এ কথা শুনে চন্দ্রাবতীর একটা ধাক্কা লাগলো। গার্গীর কথায় একটা কঠিন সত্যি লুকিয়েছিল। আমি নিজে দেখেছি চন্দ্রাবতী, গার্গী আরো বলল, বড় কুমার যদি কাউকে ভালোবেসে থাকে সে একমাত্র তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি চন্দ্রাবতী, তুমি। খুশিতে, দুঃখে, ঘৃণায়, ক্রোধে ওর ঠোঁটের আগায় সর্বাগ্রে যার নাম আসে সে শুধু তুমি চন্দ্রাবতী। তুমি এটা যতই লুকোও না কেন, একই ভালোবাসা আমি তোমার ভিতরেও দেখেছি, তোমার চোখে পড়েছি আমি। কিন্তু এই ভালোবাসা আর তোমার নাম ওই ধূর্ত যাযাবরী বড় কুমারের মন থেকে মুছে ফেলার চেষ্টা করছে চন্দ্রাবতী। চন্দ্রাবতী মনে মনে অস্থির হয়ে উঠল। ওর চোখের সামনে সেই রক্তাক্ত বীরেন্দ্র প্রতাপের মুখ ভেসে উঠল, যার চোখে চন্দ্রাবতীর প্রতি গভীর ভালোবাসা লুকিয়েছিল। না চন্দ্রাবতী, না! চন্দ্রাবতী নিজের আত্মার কথা শুনতে পেল। এটা তোর অনেক বড় পরাজয় হবে। বীরেন্দ্র প্রতাপ তোর স্বামী, তুই ওর স্ত্রী। ও তোকে ভালোবাসে, তুই ওকে ভালোবাসতে শুরু করেছিস। এই বিক্রমগড় রাজ্য তোর, এখানকার প্রজাদের তোর প্রতি অনেক আশা, অনেক ভরসা। রানী মহলের সব পাটরানীরা শুধু তোর উপরেই ভরসা করে, তুই ওদের একমাত্র শেষ ভরসা। তুই নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকতে পারিস না চন্দ্রাবতী। ওই যমুনা তোর কাছ থেকে এই সব কিছু কেড়ে নিতে পারে না, ওর কোনো অধিকার নেই। এ কথা ভাবতে ভাবতে চন্দ্রাবতী উত্তেজিত হয়ে গেল। ওর ভিতরের সুপ্ত যোদ্ধা জাগতে শুরু করলো। ওর সংগ্রামী দাপুটে স্বভাব মাথা উঁচু করতে শুরু করলো। ঠিক আছে, ও বলে উঠল, আমি রাজমহলে যাব। এ কথা শুনে তো যেন গার্গী হাতে আকাশের চাঁদ পেয়ে গেল। ওর মনোবাঞ্ছা পূর্ণ হলো। আমি আমি জানতাম চন্দ্রাবতী, ও ভাবুক হয়ে বলল, তুমি তুমি কখনোই আমাকে হতাশ করবে না। কিন্তু চন্দ্রাবতী এ কথা না শুনেই বলল, আপনি সব মন্ত্রী, সেনাপতি, দেওয়ান, সর্দারদের নামে আদেশপত্র প্রস্তুত করুন যে আপনি স্বেচ্ছায় আমাকে
আপনার প্রতিনিধি নিযুক্ত করছেন। এ কথা শুনে জিজ্ঞাসা স্বরে গার্গী বলল, কিন্তু এর কি প্রয়োজন? তুমি যখন আমার সঙ্গে রাজমহলে যাবে তখন। না। চন্দ্রাবতী ওর কথা থামিয়ে দিয়ে বলল, আপনি এখন রাজমহলে যাবেন না, শুধু আমি যাব। কারণ প্রথমে আমাকে বীরেন্দ্র প্রতাপের চিকিৎসা করতে হবে। ওকে যমুনার পাতা জাল থেকে বার করতে হবে, না হলে ও যমুনার বিরুদ্ধে আপনার একটা কথাও শুনবে না। চন্দ্রাবতীর এই যুক্তি গার্গী বুঝতে পারল। চন্দ্রাবতী ওকে বুঝিয়ে আরো বলল, হ্যাঁ, আপনি রাজকুমার সূর্যপ্রতাপের সঙ্গে উদয়পুরে চলে যান, আর আমি খবর পাঠালেই রাজপ্রাসাদে আসবেন। ততদিন আমি ওখানে সবকিছু সামলে নেব। এরপর চন্দ্রাবতী রাজপ্রাসাদে যাবার প্রস্তুতি করতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই সূর্যপ্রতাপ দুটি আদেশপত্র প্রস্তুত করল, যার উপর রাজমাতা গার্গী নিজের শাহী আংটির ছাপ দিয়ে চন্দ্রাবতীকে দিয়ে দিল। এরপর সূর্যপ্রতাপ গার্গীকে নিয়ে উদয়পুরের জন্য রওনা দিল। উমা আর গার্গীর দাসী সবিতাও ওদের সঙ্গে গেল। ওদিকে চন্দ্রাবতী সোনালকে নিয়ে রাজমহলের দিকে রওনা হলো। দাঁড়াও চন্দ্রাবতী, তখনই অগ্নিসিংহের আওয়াজ শুনতে পেল। চন্দ্রাবতী দাঁড়িয়ে পড়ল। আবার তুমি ওই নরকে ফিরে যাচ্ছ? অগ্নি অভিমানের স্বরে বলল। আবার শাহী ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছ তুমি, যেখানে তুমি খুব ভালো করে জানো যে এতে শুধু লাভ রাজমাতা গার্গীরই। তুমি কিছুই হাসিল করতে পারবে না। হাসিল হবে অগ্নি, চন্দ্রাবতী ওর কথার মাঝখানেই বলল। বিক্রমগড়ের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পাচ্ছি আমি, যেটা রাজমাতা নিজে আমাকে দিচ্ছেন। আর আর সুমন্তের হত্যার প্রতিশোধ আমাকে তো নিতেই হবে অগ্নি। ওই প্রমাণ হাসিল করতে হবে যা সুমন্তের কাছে ছিল। গোপালকে খুঁজতে হবে, সুরমাকে যমুনার হাত থেকে বাঁচাতে হবে। আর আর এবার অগ্নি ওর কথার মাঝখানে বলল, আর যমুনাকে বীরেন্দ্র প্রতাপের প্রেমের বন্ধন থেকে সরিয়ে তোমাকে ওই জায়গাটা হাসিল করতে হবে। অগ্নি, চন্দ্রাবতী ছটফট করে বলে উঠল। নিজের ঘৃণা প্রকাশ করতে গিয়ে আমার জন্য এরকম জঘন্য শব্দের ব্যবহার করো না তুমি। অগ্নিও রেগে গেল, বলল, শব্দগুলো খুবই খারাপ হতে পারে, কিন্তু অত্যন্ত সত্যি। আমি জানতাম তুমি বেশি দিন বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে দূরে থাকতে পারো না। ছাড়ো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, নিজের কোনো উদ্দেশ্য আমার সঙ্গে যুক্ত করার চেষ্টা করো না তুমি। আমার রাস্তা তোমার থেকে আলাদা। একথা বলে অগ্নি ওখান থেকে চলে গেল। তুমি আমাকে কখনোই বুঝবে না অগ্নি, চন্দ্রাবতী অস্থির হয়ে বিড়বিড় করে বলল, আর সোনালের সঙ্গে রাজমহলের উদ্দেশ্যে রওনা হলো। ওদিকে রাজমহলে যমুনা এখন নিজের ঘরে ছিল, আর বীরেন্দ্র প্রতাপের দেহরক্ষী যোগেশ ওর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এটা কি করে হলো? যমুনা দাঁত পিষতে পিষতে বলল। এক রাতের মধ্যে শুধু সোনাল আর অগ্নির দুজন সঙ্গী কালকুঠুরি থেকে পালালো না, তোর সঙ্গে গার্গী আর সবিতাও সুড়ঙ্গ থেকে কোথায় উধাও হয়ে গেল?
এটা কি করে সম্ভব হলো যোগেশ? যোগেশ ঘাবড়ে গিয়ে বলল, রানীমা, অগ্নির সঙ্গীরা কাল কুঠুরিতে শীত কেটে পালিয়েছে। নিশ্চয়ই ওরা সুড়ঙ্গের রাস্তা দিয়েই যাচ্ছিল, আর ওখানেই রাজমাতা আর সবিতাকে বন্দি করে রেখেছিলাম। ওর কথা শেষ হওয়ার আগেই যমুনা বলে উঠল, তার মানে তুমি এটা বলতে চাইছো যে অগ্নির সঙ্গীরা গার্গীকে মুক্ত করে নিয়ে গেছে? যোগের সঙ্গে সঙ্গে মাথা নেড়ে হ্যাঁ বলল। যমুনা রাগে ছটফট করে উঠল। ও একটুও আশা করেনি যে ওর এই চক্রান্ত এত তাড়াতাড়ি ব্যর্থ হবে। তখনই যোগেশ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, রানীমা, এখন কি হবে? রাজমাতা যখন ফিরে আসবেন তখন উনি নিশ্চয়ই মহারাজকে সবকিছু বলে দেবেন। তখন আমরা কি করব? এ কথা শুনে যমুনা প্রথমে ঘাবড়ে গেল, কিন্তু হঠাৎ ও কিছু ভাবল, আর ওর চোখে কুটিল চমক দেখা গেল। তুমি চিন্তা করো না, ও যোগেশকে বলল, মহারাজের শুধু সেটাই মনে থাকবে যা আমি ওনাকে বলবো। আর উনি এখনো পর্যন্ত জানেনই না যে আমি সোনাল, প্রভাত আর আকাশকে কালকুঠুরিতে আটকে রেখেছি। একথা বলে যমুনা বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে এগিয়ে গেল। আরে এসো যমুনা, এসো। ও যেই ঘরে প্রবেশ করলো, বীরেন্দ্র প্রতাপ খুশিতে উচ্ছল হয়ে বলে উঠল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমাকে আমি কিছু দেখাতে চাই। একথা বলে বীরেন্দ্র প্রতাপ একটা ছোট্ট মুকুট তুলে যমুনাকে দেখালো। যমুনা দেখলো সোনার মুকুট, যাতে হিরে পান্না খোদাই করে বসানো। এটা আমি বিশেষ করে তোমার জন্য তৈরি করিয়েছি যমুনা। বীরেন্দ্র প্রতাপ আরো বলল, কাল যখন আমি তোমাকে মহারানী ঘোষণা করব, তখন তোমাকে আমি নিজের হাতে এই মুকুট পরিয়ে দেব। দেখো তো এই মুকুটটা তোমার মাথায় কত সুন্দর দেখাবে। বীরেন্দ্র প্রতাপ যমুনার মাথায় ওই মুকুট রাখতে গেল, কিন্তু ওকে বাধা দিয়ে গম্ভীর স্বরে যমুনা বলল, মহারাজ, কাল রাতে অনেক বড় অনর্থ হয়ে গেছে। ওই রাজমাতা। ও জেনে শুনে নিজের কথা অসমাপ্ত রাখলো। বীরেন্দ্র প্রতাপ চমকে উঠল, কি হয়েছে রাজমাতার? ও অস্থির হয়ে জিজ্ঞাসা করলো। যমুনা কেঁদে কেঁদে বলল, মহারাজ, রাজমাতা আর ওনার দাসী সবিতা রানীমহল থেকে নিখোঁজ হয়ে গেছেন। অগ্নি সিংহের সঙ্গী প্রভাত আর আকাশ ওনাদের অপহরণ করে নিয়ে গেছে। কে? বীরেন্দ্র প্রতাপের হাত থেকে মুকুট মাটিতে পড়ে গেল। আগে হ্যাঁ মহারাজ। যমুনা আরো জোরে কাঁদতে লাগলো। তারপর বলল, এতে নিশ্চয়ই মহারানী মারি হাত আছে, কারণ ওনার কিন্নর সোনালা নিখোঁজ। বীরেন্দ্র প্রতাপের রাগ যেন সপ্তমে চড়ে গেল। যোগেশ! ও জোরে চিৎকার করলো। ঘরের বাইরে আগে থেকে প্রস্তুত যোগেশ ঘরে প্রবেশ করলো। দ্রুত সৈন্যদল প্রস্তুত করো। বীরেন্দ্র প্রতাপ রাগে গর্জন করে উঠল, আজ আমি অগ্নি সিং আর ওর সমস্ত সঙ্গীদের অস্তিত্বই মুছে ফেলবো। আর এত দুঃসাহস ও রাজমাতাকে অপহরণ করে। যোগেশ দ্রুত ওখান থেকে চলে গেল, কিন্তু তখনই একটা উচ্চ কণ্ঠস্বর শোনা গেল, দাঁড়াও যোগেশ। যোগেশ চমকে দেখলো ঘরের দরজায় চন্দ্রাবতী দাঁড়িয়ে। ওকে দেখে যোগেশ তো টলমল করে একবারে পড়েই যাচ্ছিল প্রায়। যমুনাও স্তম্ভিত হয়ে গেল, ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু বীরেন্দ্র প্রতাপ একেবারে যেন অবাক হয়ে নিশ্চল পাথরের মতো স্থির হয়ে
চন্দ্রাবতীকে এক দৃষ্টে দেখতে থাকলো। এভাবে কি দেখছেন মহারাজ? হালকা হেসে চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের কাছে এলো। ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে কি পুরোপুরি ভুলেই গেছেন? আমি চন্দ্রাবতী, আপনার মহারানী। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের মনে এবং মাথায় তীব্র আলোড়ন সৃষ্টি হলো। চন্দ্রাবতীর চোখের দিকে তাকাতে তাকাতে ওর মনের মধ্যে যেন বিদ্যুতের মতো আলোকপাত হতে থাকলো। যখন চন্দ্রাবতী ওর বুকে তলোয়ারের আঘাত করেছিল, সেই দৃশ্য ফুটে উঠল সিনেমার মতো। চন্দ্রাবতী, ও ধীরে ধীরে বিড়বিড় করলো। আর ও টলমল করে পড়েই যাচ্ছিল প্রায়, কিন্তু চন্দ্রাবতী ওকে 2 হাত দিয়ে ধরে ফেলল। তা দেখে যমুনার সারা শরীরে যেন আগুন লেগে গেল। ওর ওষুধ বীরেন্দ্র প্রতাপের মন থেকে শুধু চন্দ্রাবতীর নামই মুছে দিয়েছিল, কিন্তু স্মৃতি মুছে ফেলতে এখনো অনেক বাকি ছিল। চন্দ্রাবতীর ফিরে আসায় কি যমুনার সব খেলা শেষ হয়ে যাবে? চন্দ্রাবতী ওর হাত থেকে সুরমাকে কিভাবে ছাড়াবে? বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতীর সম্পর্কে এখন কি নতুন পরিবর্তন আসতে চলেছে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।